নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব জয়দীপ চক্রবর্তীর লেখা ওদিকে যেও না গল্পের শেষ পর্ব। বুঝতে পারলাম ছুটির কটা দিন আমার এখানেই কাটিয়ে দেওয়ার প্রস্তাবটা এক অর্থে খারিজি করে দিচ্ছে নরবু। এরপরে তো আর জোর খাটানো যায় না। নরবু দরজার দিকে এগিয়ে গেল, তারপর আমার দিকে ফিরে আবার বলল, কিছুতেই কিন্তু নদীর দিকে যাবেন না রাত শেষ হওয়ার আগে। আমি ততক্ষণে বিছানায় আরাম করে বসেছি, পা দুখানা ঢুকিয়ে দিয়েছি কম্বলের ভিতরে। ওর কথায় হেসে বললাম, পাগল নাকি? বাইরে এখনো বৃষ্টি পড়ছে, হাওয়া বইছে শন শন করে। খামোকা আমি বেরোতে যাবই বা কেন? বৃষ্টি একটু পরেই থেমে যাবে, চাঁদ উঠবে আকাশে। পাহাড়ের মাথা থেকে গড়িয়ে চাঁদের আলো এসে পড়বে উপত্যকায়, নদীর জলে। আর তখনই যে বিপদ। কিসের বিপদ? নরবু আর দাঁড়ালো না, হন হন করে হেঁটে চলে গেল। এই প্রথম আমার যেন গা ছমছম করে উঠল, কাঁটা দিয়ে উঠল গায়ে। নরবুর শেষের দিকে বলা কথাগুলো যেন বড্ড হেয়ালিতে ভরা। কি বলতে চাইছে সে? আর কোন কথাই বা প্রাণপণে লুকোতে চাইছে সে আমার কাছে? সারাদিনের পথশ্রমে শরীর ক্লান্ত ছিল, মাথা কাজ করছিল না। কাজেই নরবুর কথা মাথা থেকে সরিয়ে দিয়ে বিছানায় লম্বা হলাম। শরীর এমনই বিশ্রাম চাইছিল তখন। কম্বল মুড়ি দিয়ে পিঠ সোজা করতেই একেবারে অঘোরে ঘুমিয়ে পড়লাম আমি। কতক্ষণ ঘুমিয়েছিলাম কে জানে। ঘুম ভেঙে গেল আচমকাই। সাধারণত এক ঘুমেই সকাল হয় আমার প্রতিদিন। রাতে ওঠার অভ্যাসও ছিল না আমার কস্মিন কালে। ক্লান্ত শরীরে ঘুম দীর্ঘ হবে এমনটাই স্বাভাবিক। তবুও আমার ঘুম ভেঙে গেল। শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি টের পাচ্ছিলাম। ঘরের মধ্যেটাও কেমন যেন বাড়তি গুমোট লাগছে। চারিদিক নিশ্ছিদ্র করে আটা ছোট্ট ঘর। কনকনে ঠান্ডা আবহাওয়া যাতে আরামপ্রদ হয় সেজন্যে শিবাঙ্গী মালসায় করে খানিক আগুন রেখে গিয়েছিল খাটের নিচে। মনে হলো কে জানে কাঠ কয়লার আঁচ বন্ধ ঘরে মনে হলো কে জানে কাঠ কয়লার আঁচ বন্ধ ঘরে জ্বলছে অনেকক্ষণ। সেজন্যেই হয়তো এই অস্বস্তি। মাথার দিকের কাচের জানলার পর্দা সরিয়ে অবাক হয়ে গেলাম। বৃষ্টি থেমে গিয়ে আকাশ ঝকঝকে হয়ে গিয়েছে। ফুটফুটে জ্যোৎস্নায় চরাচর ভেসে যাচ্ছে। দূরে বরফ ঢাকা পাহাড়। আমার ঘরের বাইরের
আলোকিত বুগিয়াল, একটু দূরে কিছু ফুলের গাছ, বসার জন্য হেলান দেওয়ার ব্যবস্থা সহ কাঠের বেঞ্চ, আর জনা তিনেক মানুষ বসে দোল খেতে পারে এমন একটা দোলনা। সবকিছুই এই রাতে চাঁদের আলোয় কেমন যেন মায়াবী হয়ে উঠেছে। আমি বিছানা ছেড়ে নিচে নামলাম, জ্যাকেটটা চাপিয়ে নিলাম গায়ে, তারপর মাথায় টুপিটা চাপিয়ে নিয়ে যেন সম্মোহিতের মতো দরজা খুলে গিয়ে দাঁড়ালাম খোলা আকাশের নিচে। নরবুর ঘরের দিকে চাইলাম একবার, দেখলাম ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে ওদিকটা। কাল রাতে যখন নরবু আমাকে এই ঘরে নিয়ে এসেছিল তখন খেয়ালই করিনি ওদিকটা অমন সুন্দর। ওই গাছগুলো, ওই দোলনা, কিছুই চোখে পড়েনি তখন। অবশ্য চারদিক মেঘে ছিল সে সময়। চারদিক মেঘে ছেয়েছিল সে সময়। বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলোয় যেন ছুরির মতো পোশাক ভেদ করে শরীরে পৌঁছাতে চাইছিল। আশেপাশে তাকিয়ে দেখার মতো মানসিকতাই কি ছিল তখন? শরীর বিশ্রাম চাইছিল ভীষণভাবে। হালকা হাওয়ায় দোলনাটা একা একাই দুলছে, আবছা আওয়াজ উঠছে। আওয়াজটা কেমন যেন গোঙানির মতো। হঠাৎ শুনলে ছ্যাঁত করে ওঠে বুকের মধ্যে। দোলনার পেছনেই কিছুটা খাড়াই, তার উপরেই নিশ্চিত নদীটা। নরবু, শিবাঙ্গী দুজনেই বারণ করেছিল আমাকে বারবার, তবুও নিজেকে কিছুতেই যেন আটকাতে পারলাম না। গুটি গুটি পায়ে আমি এগোতে শুরু করলাম দোলনাটার দিকে। কয়েক পা এগিয়েছি সবে, চোখে পড়ল চড়াইয়ের দিক থেকে হাতে হাত ধরে পাহাড়ের ঢাল বেয়ে এক যুবক আর যুবতী এগিয়ে আসছে। চাঁদের আলো পিছন দিক থেকে এসে পড়েছে তাদের মাথায়, গায়ে। মুখ খুব স্পষ্ট নয়, তবু মনে হলো ছেলে আর মেয়েটি বুঝি নরবু আর তার স্ত্রী। আমার দিকে খেয়াল পড়েনি তাদের। আত্মগত ভঙ্গিতে নরম পায়ে হালকা কুয়াশার মধ্যে দিয়ে কেমন যেন ভেসে ভেসে এগিয়ে আসছে তারা। আর একটু এগিয়ে আসতেই আমার সংশয় রইল না আর। হ্যাঁ, ওরা নরবু আর শিবাঙ্গী। খুব ধীরে এগিয়ে ওরা দুজনে সেই দোলনাটির উপরে এসে বসলো। দোলনা দুলতে শুরু করলো। কুয়াশা আর মেঘের চাদর ঘিরে ফেলেছে ওদের। চাঁদের আলোয় যেন সে আড়ালটুকু চেষ্টা করেও ভেদ করতে পারছে না কিছুতেই। সেই অদ্ভুত আলো আঁধারির মেঘ কুয়াশা রূপলি জ্যোৎস্নায় রহস্যময় জড়াজড়ির মধ্যে তাদের আবছা শরীর দুটোকেই ক্রমশ আরো কাছাকাছি সরে আসতে দেখলাম। আমার লজ্জা লাগছিল। নিজেই নিজেকে শাসন করলাম আমি। কি আক্কেল আমার! আগেই বোঝা উচিত ছিল। কতটুকুই বা বয়স ছেলে মেয়ে দুটোর, সদ্যই সংসার করেছে হয়তো। এখনই তো এই লাগাম ছাড়া আবেগ থাকবে ওদের।
নিজেদের নিভৃত জ্যোৎস্নায় ক্রমশ আরো কাছে আসবে ওরা। এখানে আমার থাকা কি মানায়? আমাকে আগেই ইঙ্গিত করেছিল ওরা, আমি বুঝতে পারিনি। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করেছিলাম একটা সিগারেট ধরাবো বলে। প্যাকেটটা আবার পকেটে ঢুকিয়ে নিয়ে ঘরের দিকে ফিরলাম আমি। আর তখনই লোকগুলোকে চোখে পড়লো আমার। সংখ্যায় জনা ৫-৬-এর বেশি নয়, কিন্তু সকলেই সশস্ত্র। তাদের কারো হাতে বল্লম, কারো হাতে লম্বা ছোরা, কেউ হাতে বাগিয়ে ধরেছে লাঠি। আমার ঘরের এক্কেবারে পাশ থেকে খুব সন্তর্পণে তারা এগিয়ে যাচ্ছে নরবু আর শিবাঙ্গীর দিকে। এই লোকগুলো যে কারা এবং কোথায় লুকিয়েছিল এতক্ষণ কিছুই বুঝতে পারছিলাম না। শুধু এটুকু বুঝলাম নরবুরা বিপদে পড়তে চলেছে। লোকগুলো ততক্ষণে নরবুদের আরো কাছে পৌঁছে গিয়েছে। আমি নিজের বিপদের কথা না ভেবেই চিৎকার করে উঠলাম, নরবু, শিবাঙ্গী! লোকগুলো আমার চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়েছে। কুয়াশা মাখা আবছা আলোতেই দেখলাম ধকধক করে জ্বলছে তাদের চোখগুলো। নরবু আর শিবাঙ্গীও দোলনা থেকে নেমে দাঁড়িয়েছে। নদীর দিক থেকে ঠান্ডা কনকনে হাওয়া বইতে শুরু করেছে। সেই হাওয়ায় নরবু আর শিবাঙ্গীর শরীর দুটো অদ্ভুতভাবে দুলছে। দুলতে দুলতেই নরবু চেঁচিয়ে উঠল, কিউ বাহার আয়া সাব! এতবার করে বারণ করলাম আমরা আপনাকে। লোকগুলো হই হই করে ঝাঁপিয়ে পড়ল ওদের দুজনের উপর। ওরা পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠছে। ওদিকে খাদ, খাদের মধ্যে দিয়ে ভীম বেগে বইছে পাহাড়ি নদী। আমার বুকের মধ্যে ছ্যাত করে উঠল। আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠলাম আবার, সামালকে ভাইয়া! যে লোকগুলো ওদের ধাওয়া করেছিল তাদের একজন থমকে দাঁড়িয়ে ফিরে চাইলো আমার দিকে। হাতের বল্লম তাক করলো আমার দিকে। বল্লমের খোঁচা আর লাঠির ঘা খেতে খেতেও নরবু আর শিবাঙ্গী চড়াই ভাঙছিল প্রাণপণে। সেই অবস্থাতেই বলে উঠল ওরা, রুকিয়ে মত ভাইয়া, ইহা সে তুরন্ত ভাগ যাইয়ে প্লিজ। লোকটা দ্রুত নেমে আসছে আমার দিকে। নরবুদের বিপদের মধ্যে রেখে আমার পালানোটা ভালো দেখায় না জানি, তবু আমি দৌড়তে শুরু করলাম। পথ দুর্গম, আবছা আলোয় কোন পথে যে যাচ্ছি কিচ্ছুটি বুঝতে পারছি না। নরবুর বাড়ি থেকে বেরিয়ে এসে যেদিকে পারলাম এগোতে শুরু করলাম দ্রুত পায়ে। পিছনে তাকিয়ে দেখলাম না, কেউ ধাওয়া করতে আসেনি আমার পিছনে। অমন ঠান্ডাতেও বিন্দু বিন্দু ঘাম জমছে তখন শরীরে। মনে হচ্ছিল বসে খানিক জিরিয়ে নি। তবুও মনে জোর এনে আরো কিছু পথ এগিয়ে আমি থামলাম। আকাশের দিকে চেয়ে দেখলাম রাত শেষ হয়ে সূর্য উঠেছে। রাস্তার পাশে গাছের গায়ে ঠেস দিয়ে একটা চ্যাটালো পাথরে বসে পড়লাম। অবসন্ন শরীরে রাজ্যের ঘুম নেমে এলো চোখে। ঘুম যখন ভাঙলো বেশ বেলা হয়েছে।
ঝলমলে রোদ ছড়িয়ে পড়েছে উপত্যকা জুড়ে। গুরুংয়ের অফিসের কাছে পৌঁছাতে কোন পথে যাব ঠাহর করতে পারছিলাম না। মুশকিল আসান করলো স্থানীয় কিছু লোকজন। ঘাড়ে লোকড়ি নিয়ে তারা হেঁটে আসছিল। আমি ভুল পথে এসেছিলাম। তারাই আমাকে সাকরি যাওয়ার রাস্তা বাতলে দিল। আঁকাবাঁকা পাহাড়ি পথ আর গোটা 2 সরু নালা পেরিয়ে অবশেষে আবার যখন গুরুংয়ের অফিসে এসে পৌঁছালাম, সূর্য মাথায় উঠেছে। দেখলাম গুরুং ফিরে এসেছে। নিজের চেয়ারেই বসেছিল সে। দীর্ঘ পথ ট্রেক করে একটু আগেই ফিরেছে, কিন্তু তার চোখে মুখে ক্লান্তির ছাপ নেই। আমাকে দেখেই সে লাফিয়ে উঠল। সাব, কবে এলেন আপনি? কাল, বলে আমার রুকস্যাকটার দিকে হাত বাড়ালাম। গুরুং অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইয়ে আপকা সামান? হ্যাঁ, আমি মাথা নাড়লাম। কাল রাতে এখানে রেখে গিয়েছিলাম। বলেই ব্যস্ত সমস্ত হয়ে আমি বলে উঠি, নরবু আর শিবাঙ্গীর খুব বিপদ গুরুং। নরবু, শিবাঙ্গী? দু চোখ বিস্ফোরিত করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে গুরুং। ইয়ে হো নেই সকতা সাব। কেন? আমি অবাক হয়ে বলি। আমার রুকস্যাকটা নিজের কাঁধে উঠিয়ে নিল গুরুং। হোটেলের দিকে হাঁটতে হাঁটতে বলতে শুরু করলো, বড় করুণ কাহিনী সাব। কি হয়েছে? আমি আবারও জিজ্ঞেস করি কৌতূহলী হয়ে। আপনি তো ওসলা গ্রাম সম্পর্কে জানেন? জানি। চলতে চলতে মাথা নাড়লাম আমি। তাহলে এও নিশ্চিত জানেন সে গ্রামে এখনো দ্রৌপদী প্রথা মেনে লড়কিদের শাদী হয়? এ বিষয়টি যখন হরকিদুন যাই তখন শুনেছিলাম। ওসলা গ্রামে এখনো একটি মেয়ের শ্বশুরের সব ছেলের সঙ্গে একসঙ্গে বিয়ে হয়। সম্ভবত সম্পত্তির বিকেন্দ্রীকরণ ঠেকাতেই এই ব্যবস্থা তাদের। তবে এখনকার মেয়েদের একাংশ যে আর এই অদ্ভুত প্রথা মানতে রাজি হচ্ছে না, সে কথাও শুনেছিলাম তখন। গুরুংকে একথা বলতে সে উপরে নিচে মাথা দোলালো। ঠিকই শুনেছেন, শিবাঙ্গীও সে প্রথা মানেনি। শিবাঙ্গী? আমি অবাক হয়ে বলি, জি সাব। গুরুং আবার বলে, পড়ালেখা করা মেয়ে সে। এমন সেকেলে প্রথা সে কেনই বা মানতে যাবে বলুন? আমার অফিসের নরবুর সঙ্গে তার প্রেম হয়। নরবু বড় ভালো ছেলে ছিল। ছিল কেন বলছো গুরুং? আমার প্রশ্নের জবাব না দিয়ে গুরুং বলে চলল, নরবু আর শিবা লুকিয়ে শাদি করে সংসার পাতল সাকরি থেকে খানিক তফাতের একটা গ্রামে। তারপর বদনসিব তাদের। গুরুং রিসেপশন থেকে আমার ঘরে চাবি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, শিবাঙ্গীর বাপ দাদারা ব্যাপারটা মানতে পারল না সাব। কালকেরই মতো এক পূর্ণিমা রাতে লোক নিয়ে তারা চড়াও হলো ওদের উপর। ঘরে ঢুকে ধপাস করে বিছানার ওপর বসে পড়লাম আমি। গুরুং আমার রুকস্যাকটা ঘরের মেঝে রেখে
গলায় বলল, ছেলে মেয়ে দুটো বহুত কোশিশ করেছিল সব, লেকিন কুছ নেহি হুয়া। ওরা কোনো কথাই শুনতে চায়নি। ওদের বল্লমের হাত থেকে বাঁচতে চড়াই বেয়ে ওদিকে নদীর দিকে নেমে যেতে চেয়েছিল ওরা, পারেনি, হড়কে পড়েছিল পাহাড় থেকে। যাক, অত ঝড় সামলেও ওরা যে প্রাণে বেঁচেছে এই ঢের। আমি বড় করে শ্বাস ছাড়ি। গরু ম্লান হাসলো। অত উঁচু থেকে খাদে নদীর পাথরের ওপরে আছড়ে পড়লে কেউ কি বাঁচে সাব? ওরাও বাঁচেনি। শরীর দুটো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। আমার মাথা বন বন করে ঘুরছিল। গরু আরো কি সব বলছিল, কিন্তু কিছুই আর আমার কানে ঢুকলো না। কোনো ক্রমে বললাম, বড় ক্লান্ত লাগছে গুরু, এখন আমার একটা লম্বা ঘুম দরকার। তুমি অফিসে থেকো, বিকেলে আসছি, বাকি কথা তখন হবে। এই গল্পটা এখানেই শেষ হলো। আমার এই গল্প পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি নেক্সট ভিডিওতে আর একটা গল্প নিয়ে আসছি।